প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুন নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের ছাত্রদের সাথে কোর্স নম্বর 1003 এই কোর্সটিতে এর আগের ক্লাসে ধ্বনির পরিবর্তন সম্পর্কিত আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা স্বরধ্বনি সম্পর্কিত আলোচনাগুলো শেষ করেছি। আমরা এটা জেনেছি যে আসলে ভাষার পরিবর্তনের সাথে এই ধ্বনির পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পর্কযুক্ত এবং গত ক্লাসে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা হয়ে আমরা কিন্তু স্বরধ্বনি সম্পর্কিত এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কিত এই দুই ধরনের পরিবর্তনকে আমরা নির্দেশ করতে পেরেছিলাম এবং সেখানে আমরা স্বরধ্বনির আলোচনাগুলো শেষ করেছি। কীভাবে ধ্বনির পরিবর্তনে স্বরধ্বনি সম্পর্কিত পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তন। আমরা জানি যে আমাদের ব্যঞ্জন যে ধ্বনিগুলো আছে উচ্চারণের সময় সেই ধ্বনিগুলো মূল শব্দে যেভাবে আছে কিন্তু উচ্চারণের সময় ব্যবহারের সময় সেগুলো বিভিন্ন রকম পরিবর্তন অনেকে করেন ভাষার ব্যবহারের ক্ষেত্রে। এই যে পরিবর্তনগুলো সেগুলোকে আমরা কিন্তু ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত ধ্বনির পরিবর্তন বলছি। এখানে তোমার হতে পারে যে একটি ব্যঞ্জনের পরিবর্তে অপর আরেকটি ব্যঞ্জনকে উচ্চারণ করতে পারে, যেমন এই যে বলছিলাম শরীর, সে জায়গায় শরীর যদি বলে, খুব প্রচলিত একটি শব্দ, তখন এই শরীর এখানে কিন্তু একটি রয়ের বদলে ল চলে আসলো। তারপরে আমরা যদি বলি যে তর্ক, তর্কর জায়গায় যদি কেউ বলে তক্ক, এই যে তক্ক শব্দটা বলে, তাহলে কিন্তু আমরা দেখব একটা রয়ের মানে রেফের বদলে কয়ের নিচে ব ফলে আসলো। আমরা যেখানে বলি রিক্সা, কেউ যদি সেখানে বলে রিস্কা, তো আমরা দেখব সেখানে আবার কি পরিবর্তন ঘটলো, একটি ব্যঞ্জন বর্ণ পরবর্তী ব্যঞ্জন বর্ণ এটা পরস্পর স্থান পরিবর্তন করলো। এইভাবে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে পারে। তো সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত এই পরিবর্তনগুলো দেখব। সরি, তো আজকে আমি বলছিলাম যে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তনগুলো আমরা দেখব। প্রথমেই যেটি আমি দেখব সেটি হলো ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয় খুবই একটা পরিচিত টার্ম। এই ধ্বনির বিপর্যয় কি হয়েছে, বলা হয়েছে দুটো ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনির বিপর্যয় বলে। এর আগে আমি কিন্তু উদাহরণের সাথে বলেছিলাম যে কি একটি ধ্বনি যেটি আছে মূল শব্দে কিন্তু উচ্চারণের সময় অন্য ধ্বনি আসবে। একটু আমরা বোর্ডে যদি দেখি, উদাহরণগুলো দেখলে আমাদের সুবিধা হবে। দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। যেমন যে সব পরিচিত সহজ উদাহরণ দিয়ে আমি যদি আলোচনা করি, যেমন রিক্সা। এই রিক্সা শব্দটি অনেকেই উচ্চারণ করেন রিস্কা, রিস্কা। তাহলে দেখা যাচ্ছে রিক্সার জায়গায় যদি রিস্কা হয় তখন কিন্তু এই যে ক ছিল, ক এর জায়গায় তালবস্য হয়ে গেছে, আর এখানে তাল মানে কি হয়েছে, যেখানে ক ছিল আমাদের আসলে দ্বিতীয় বর্ণ, আমরা যদি ব্যঞ্জন বর্ণগুলো নামাই তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম ছিল গঠনটা, কিন্তু পরিবর্তিত ধ্বনিতে সেটা আমরা দেখব যে এই যে আমাদের ক এবং স এরা কিন্তু পরস্পর স্থান পরিবর্তন করেছে, একটি জায়গায় আরেকটি এসে গেছে। এইভাবে একটি ব্যঞ্জন ধ্বনির স্থানে অপর একটি ব্যঞ্জন ধ্বনি যদি উচ্চারিত হয়, যেটি শব্দেই ছিল আসলে বাইরে থেকে আসবে না, শব্দের মধ্যে পরস্পর স্থান পরিবর্তন করবে তারা, তাহলে এভাবে এই স্থান পরিবর্তনকে আমরা বলি ধ্বনির বিপর্যয়। যেমন আরো একটি খুব পরিচিত শব্দ দেখো, একটি শব্দ আছে পিশাচ। এই শব্দটি অনেকেই উচ্চারণ করেন পিচাস, এরকম উচ্চারণ করেন। এখানে আমরা যদি ব্যঞ্জন বর্ণগুলো নামাই তাহলে দেখব মূল শব্দে যেটা ছিল প এর পরে তালবস্য এবং তারপরে চ, কিন্তু পরিবর্তিত হয়ে সেটা তালবস্য এর জায়গায় এসে গেছে চ, আর চ এর জায়গায় এসে গেছে তালবস্য। তাহলে এই যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে ব্যঞ্জন ধ্বনি এরা কি হলো, পরস্পর স্থান পরিবর্তন করলো একটি জায়গায় আরেকটি। তাহলে ধ্বনির বিপর্যয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া, সেখানে আমাদের ওই মূল শব্দের ব্যবহৃত যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে সেগুলোর মধ্যে মানে পরস্পর স্থান পরিবর্তন করবে, বাইরে থেকে কিছু আসবে না, ওইখান থেকে তার স্থান পরিবর্তন করবে। এটাকে আমরা বলছি ধ্বনির বিপর্যয়। এরপরে আমরা দেখব বিষমী ভবন। বিষমী ভবনও খুব ঘটে থাকে উচ্চারণের ক্ষেত্রে। এই বিষমী ভবনে কি হয়, দুটো সমবর্ণের একটি পরিবর্তিত হয়। এখানে কিন্তু দুইটা বিষয় খেয়াল রাখতে হবে বিষমী ভবনের মধ্যে। এক নম্বর হচ্ছে সমবর্ণ হতে হবে, আর দুইটার মধ্যে একটা পরিবর্তন হবে। যেমন
আমরা এখানে একটি পরিচিত উদাহরণ দিচ্ছি, যেটি আমি বলেছিলাম। আবার একটু বোর্ডে চলে আসি, এটা আমরা মুছে দিচ্ছি। বলছে যে দুটো সমবর্ণের মধ্যে একটি পরিবর্তন হয়। যেমন একটি শব্দ যদি ছিল, যেটা উদাহরণ দিলাম বারবারই, শরীর। এই শব্দটি, কারণ এটা খুব উচ্চারণটা শোনা যায় প্রচণ্ড, অনেকের কাছে এই উচ্চারণটি শুনি, বলে কি শরীর। তাহলে শরীর শব্দটির জায়গায় শরীর উচ্চারণ করছে। তো এখানে কি হচ্ছে, সমবর্ণ। আমরা যদি দেখি একটু ব্যঞ্জনগুলো কি কি ছিল, আমাদের ছিল পরপরই 3টি ব্যঞ্জন। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী উচ্চারণের ক্ষেত্রে বা পরিবর্তিত শব্দে গিয়ে সেটা কিন্তু আমরা দেখলাম যে এখানে 2টি সমবর্ণ ছিল। সমবর্ণ মানে একই বর্ণ, 2টি বয়বিন্দু র ছিল, কিন্তু সেখানে এই যে একটি র, সেটি এখানে লয়ে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে সমবর্ণের মধ্যে বলা হয়েছে যে সমবর্ণের মধ্যে একটি পরিবর্তন ঘটলে তাকে বলা হয় বিষমী ভবন। এরকম আরো শব্দ আছে, যেমন ধরো এই লাল একটি শব্দ আছে, এটিকে অনেক, বিশেষ করে আমরা আঞ্চলিক শব্দে দেখবো অনেকে উচ্চারণ করে নাল। নাল, তাহলে নাল এখানে কি হলো, 2টি ল ছিল, সেখানে আমরা দেখবো যে একটি এই নয়ে পরিণত হয়েছে, লয়ের এই প্রথম বর্ণটি পরিবর্তিত হয়েছে। তাহলে সমবর্ণের মধ্যে যে কোনো একটি পরিবর্তিত হবে, সেটা শুরুতে হতে পারে, শেষে হতে পারে, কিন্তু সমবর্ণ থাকতে হবে। সমবর্ণ, এই যে দেখো 2টা ল, তাহলে এটাকে আমরা বলছি বিষমী ভবন। তাহলে আমরা বিষমী ভবন বুঝতে পারলাম। এর পরের যেটি আছে সেটি হলো ব্যঞ্জন বিকৃতি। তো ব্যঞ্জন বিকৃতিতে কি বলা আছে, শব্দের একটি ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন আসবে। একটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন, মূল শব্দে যেটি ছিল, যেমন ধরো মূল শব্দে ছিল ধোবা, এই পরিবর্তিত হয়ে এই শব্দটি হয়েছে ধোপা। তারপরে আমরা আরেকটি শব্দ যদি দেখি, যেখানে মূল শব্দটি ছিল কবাট, জানালার যে কবাট বা দরজার কবাট, এটা আমরা পরিবর্তন করেছি কি কপাট। এইভাবে আমাদের একটি ব্যঞ্জন, এখানে কোনো সমবর্ণের ব্যাপার নাই। এই যে দেখো এখানে কি ছিল, ব ছিল, এই বয়ের পরিবর্তে এখানে আসলো প। আবার এখানেও কিন্তু আমরা দেখছি দ্বিতীয় বর্ণটি ব ছিল, তার পরিবর্তে আসলো ক। এইভাবে একটি ব্যঞ্জনের পরিবর্তে অপর আরেকটি ব্যঞ্জন আসলে তখন আমরা তাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। আবার সমবর্ণ হলে সেটাকে আমরা বলতাম বিষমী ভবন। এই টার্মগুলো একটু খেয়াল করতে হবে যে একটার সাথে আরেকটা কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে ব্যঞ্জন বিকৃতি আমরা দেখে ফেললাম যে পরিবর্তন, ব্যঞ্জন বর্ণটা পরিবর্তন হয়ে যাওয়া। তারপরের যে আমাদের পরিবর্তনটা আমরা দেখব সেটা হলো ব্যঞ্জন চ্যুতি। তো ব্যঞ্জন চ্যুতি, এখানে এই যে নামটার মধ্যে কিন্তু বোঝা যায়, দেখো ব্যঞ্জন চ্যুতি। তো কোনো কিছু চ্যুত হয়ে যাওয়া মানে কি, সেটা মানে ঝরে পড়ে যাওয়া। যেমন একটি পাহাড় থেকে একটি যদি শিলাখণ্ড বলা যায় যে স্থানচ্যুত হয়ে পড়ে যায় নিচে, ভূমিকম্প বা কোনো কিছুর ফলে শিলাচ্যুতি ঘটতে পারে। তাহলে ব্যঞ্জনচ্যুতি হলো কি, একটি ব্যঞ্জন বর্ণ শব্দ থেকে সেটি লোপ পাবে। মূল শব্দে ব্যঞ্জন বর্ণটি ছিল, যেমন ধরো বউ দিদি, এই যে একটি খুব পরিচিত শব্দ দিয়ে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। এই বউ দিদি কিন্তু ছিল শব্দটি, কিন্তু এই শব্দটিকে আমরা উচ্চারণ করছি কি বৌদি, পরিবর্তনই হয়ে গেছে, এবং এখন সবাই এই শব্দটি বলে। আমরা দেখি যে বউ দিদি কিন্তু আর কেউ বলছে না, বৌদি বলছে। ঠিক তেমনি যদি যে শব্দটি ছিল বড় দাদা, বড় দাদা, তো দাদা মানে বড় ভাই, অর্থ বড় দাদা, কিন্তু এটাকে আমরা বলছি কি বড়দা। এইভাবে শব্দগুলো আমাদের পরিবর্তিত হয়েছে। আসলে এগুলো উচ্চারণের শ্রুতি, মানে বলা যায় যে সহজবোধ্যতার জন্য হোক, বা কিছু কিছু ক্ষেত্রে ভুল ক্রমে হোক, আঞ্চলিকতার কারণে হোক, বিভিন্ন কারণে এই পরিবর্তনগুলো ঘটে থাকে। গত ক্লাসে ওইগুলো নিয়ে আমরা অবশ্য বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে এখানে ব্যঞ্জন চ্যুতি আমরা দেখছি যে এখানে সম উচ্চারণের 2টি ব্যঞ্জন দিয়ে এখানে থাকে, এই যে দা দা, তার মধ্যে একটি লুপ্ত হয়ে গেছে। সম উচ্চারণের 2টি ব্যঞ্জনের মধ্যে একটি লুপ্ত হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ব্যঞ্জন চ্যুতি। তারপরেরটা দেখো অন্তর্হতি। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে যেগুলোর মধ্যে একটু মিল আছে এগুলোকে পাশাপাশি রেখেছি, যাতে আলোচনাটি ধরতে তোমাদের সুবিধা হয়। এই যে অন্তর্হতি, অন্তর্হতি শব্দটার অর্থ কি, লুপ্ত হয়ে যাওয়া, একটা কিছু লুপ্ত হয়ে যাওয়া। তাহলে একটা ব্যঞ্জন বর্ণ লুপ্ত হবে, যে শব্দের মধ্যে অবস্থিত একটি ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হবে। তো অন্তর্হতির সাথে আবার এই আমাদের
যে ব্যঞ্জন চ্যুতি এর পার্থক্য কি? অন্তর্হতিতেও লুপ্ত হবে, এখানে লুপ্ত হবে, তবে এখানে হতে হবে সমবর্ণ, আর ওইখানে কিন্তু অন্তর্হতিতে সমবর্ণের ব্যাপার নেই। অন্তর্হতিতে একটি ব্যঞ্জন বর্ণ লুপ্ত হয়ে গেলেই হবে। যেমন আমরা একটি শব্দ যদি বলি ফাল্গুন, এই ফাল্গুন শব্দটি কিন্তু হয়ে গেছে কালক্রমে যেটা উচ্চারণ করি আমরা কি ফাগুন, ফাগুন। তাহলে মূল শব্দটি ছিল ফাল্গুন, এই ফাল্গুন থেকে এসে গেল ফাগুন। তাহলে কি হলো? এখানে কিন্তু একটি আমরা দেখব যে গ এবং ল যে যুক্ত একটি বর্ণ ছিল, সেখানে এই ল এখান থেকে লুপ্ত হয়ে গেছে, ফলে এটা হচ্ছে অন্তর্হতি, মানে লুপ্ত হয়ে যাওয়া। তো তাহলে ব্যঞ্জনচ্যুতি এবং অন্তর্হতির পার্থক্যটা আমরা পরিষ্কার বুঝলাম। ব্যঞ্জনচ্যুতিতে যেটা হয় সেটি হচ্ছে সমবর্ণ থাকে, এই বৌদিদি সমবর্ণ থেকে একটি লুপ্ত হয়ে যায়, বৌদিদি থেকে আমরা বলেছি বৌদি, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। কিন্তু অন্তর্হতিতে কি হয়? কোনো সমবর্ণের ব্যাপার নেই, শব্দের মধ্যে অবস্থিত একটি ব্যঞ্জন বর্ণ অন্তর্হিত হয়ে যায় বা লুপ্ত হয়ে যায়, তখন আমরা তাকে বলছি অন্তর্হতি। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। তারপরেরটি হলো দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন এটা কিন্তু আমাদের কি নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে দ্বিত্ব হবে, যে ব্যঞ্জন বর্ণটা আছে এটা কি হবে? দ্বিত্ব হবে। তো ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় কেন? কেন দ্বিত্ব হয়? যেমন আমরা যদি বলি যে হ্যাঁ, আপনাকে আমি এই বিষয়ে পাকা কথা দিলাম, হ্যাঁ, আপনি কি আমাকে কথা দিলেন? হ্যাঁ, আমি আপনাকে পাকা কথা দিলাম। তো এই পাকার জায়গায় যখন কেউ উচ্চারণ করে পাক্কা, তার মানে কিন্তু জোর দেওয়া হয়। একটি এই যে ক এর সাথে আর একটি ক চলে আসলো, দ্বিত্ব করে দিল, এটাকে আমরা বলছি দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে এরকম তোমার যে কোনো একটি ব্যঞ্জন বর্ণকে দ্বিত্ব করা হয় শব্দের মধ্যে একটা জোর দেওয়ার জন্য। সকাল, সেটাকে কেউ যদি বলে সকাল, যে সকাল সকাল আপনি কোথা থেকে আসলেন, সকাল বলে অনেকে, উচ্চারণের মধ্যে আছে, একটু কম আছে যদিও, পাকাটা একটু বেশি পাওয়া যায়, পাক্কা। সকাল থেকে সকাল, তাহলে এখানে আমরা কি করছি? একটু কিন্তু জোর প্রয়োগ করা হচ্ছে এই ব্যঞ্জন বর্ণটির উপরে। ফলে এইভাবে শব্দে জোর দেওয়ার জন্য কোনো একটি ব্যঞ্জন বর্ণ যেখানে তোমার দ্বিত্ব করে উচ্চারণ করা হয়, ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলছি দ্বিত্ব ব্যঞ্জন। মূল শব্দটির মধ্যে আমরা একটি অতিরিক্ত ব্যঞ্জনকে নিয়ে আসছি, যেটা আমাদের কোনো একটি ব্যঞ্জনকে দ্বিত্ব করছে। তারপরে আমরা দেখব রকার লোপ। এটা কিন্তু নাম শুনে বোঝা যায়, রকার লোপ মানে একটা বয়বিন্দু র লুপ্ত হবে। শব্দের মধ্যে র ছিল কিন্তু সেই র লুপ্ত হয়ে যাবে, তাহলে আমরা এটাকে বলছি রকার লোপ। কিরকম? একটি উদাহরণ আমরা দিই, যেমন ধরো তর্ক, যে আপনি আমার সাথে এমন তর্ক করছেন কেন? এখানে কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণগুলো কি? ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ত, র এবং ক। কিন্তু যখন আমরা এটাকে বলবো তক্ক, এই শব্দটা খুবই পাওয়া যায় আসলে, অনেকের উচ্চারণে আছে তক্ক। তো তখন দেখা যায় এই যে রকার যেটি ছিল এটি লুপ্ত হয়ে গেল, সেখানে কি কি আসলো? আমরা ব্যঞ্জনগুলো দেখছি ত, ক এবং ক, এইগুলো, এই তিনটা ব্যঞ্জন আসলো। স্বরবর্ণ আছে, এই দুইটার সাথেই স্বর আছে, এই দুইটার সাথেই স্বরে আছে। আমরা এখন ব্যঞ্জনের পরিবর্তন দেখছি বিধায় ব্যঞ্জন বর্ণগুলোকে নামাচ্ছি। তাহলে এখানে আমরা দেখছি একটি র লুপ্ত হয়ে গেল, এবং এটার আবার একটা মজার ব্যাপার কি, লুপ্ত হয়ে গিয়ে যে পরবর্তী ধ্বনিটি থাকে সেটা কিন্তু দ্বিত্ব হবে সবসময়। র লুপ্ত হয়ে র এর ঠিক পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হবে। আমরা আরো একটি উদাহরণ যদি দেখি, যেমন ধরো মারলো, সে আমাকে মারলো কেন? এই যে মারলো, এটা উচ্চারণ কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে করে মারলো, সে আমাকে মারলো কেন? মারলো, এই যে মারলো, তাই না? অথবা করলাম, আমি এই কাজটি করলাম, করলামের জায়গায় অনেকে উচ্চারণ করেন কি করলাম, এই কাজটি আমি এখন শেষ করলাম। তাহলে এই খেয়াল করতে হবে যে হ্যাঁ, উচ্চারণগুলো কিন্তু এরকম করে ফেলে অনেকে। সেই ক্ষেত্রে কি হয়? এই যে র লুপ্ত হয়ে যাচ্ছে, একটি রকার ছিল, সেই রকার এখানে নাই, এবং ঠিক তার পরবর্তী যে বর্ণ ল, সেটি কিন্তু দ্বিত্ব হয়েছে, এখানেও তাই, র লুপ্ত হয়ে পরবর্তী বর্ণটি দ্বিত্ব হয়েছে। তাহলে রকার লোপে যেটা হয়, আচ্ছা এই জায়গাটা আমি একটু বলি, রকার লোপের মধ্যে যেটা হয়, র বর্ণটি লুপ্ত হয়ে যায়। র বর্ণটি লুপ্ত হলে ঠিক তার পরবর্তী যে বর্ণটি থাকে সেটা কিন্তু আবার দ্বিত্ব হয়ে যায়। এই যে রকার লোপ, এটা আমাদের চলিত যে ভাষায় আমরা কিন্তু দেখি যে মানে চলিত বাংলায় এই ব্যবহারটা অনেক বেশি পাওয়া যায়, অনেকটা কথ্য উচ্চারণের মতো। এবং এই রকার লোপের
সাথে সাথে এরপরে আরেকটা আছে হকার লোপ, সেটাও কিন্তু এই চলিত বাংলারই একটি প্রক্রিয়া এবং খুব কাছাকাছি। সেখানেও কিন্তু আমরা যেটা দেখব যে হ লুপ্ত হয়ে যাচ্ছে। একটু আমি উদাহরণের সাহায্যে চলে আসি। তো আশা করি রক আর লব আমরা বুঝতে পারলাম। আধুনিক চলিত বাংলায় আমরা এটা বেশি দেখতে পাই এবং আমরা দেখি যে যেখানে র লুপ্ত হবে ঠিক তার পরের বর্ণটা দ্বিত্ব হবে। আচ্ছা, তাহলে রকার লোপ আমরা বুঝে গেলাম। এরপর আমরা হকার লোপে আসি। এই হকার লোপও আমি বলেছি যে এটা কিন্তু চলিত বাংলায় আসলে দৃষ্ট হয় এবং এখানে যে বিষয়টি যে তোমার একটি হ লুপ্ত হয়, কিন্তু আরেকটি কথা তোমার একটু খেয়াল করো, যেমন একটি উদাহরণে আমরা দেখি, যেমন গাহিল, সে একটি গান গাহিল, সাধু ভাষায় আছে, এটা আমরা বলছি যে গাইল। তাহলে এখানে একটি হ ছিল, সেই হ লুপ্ত হয়ে গেছে। আমাদের পরপর যে বর্ণগুলো ছিল, আমাদের ছিল গ, হ এবং ল, এই ছিল আমাদের ব্যঞ্জন বর্ণগুলো। তার মধ্যে আমরা দেখব যে আমাদের কিন্তু একটি হ লুপ্ত হয়ে গেছে, ফলে এটাকে আমরা বলছি হকার লোপ। তারপরে আরেকটি পরিবর্তনে আমি আসবো, সেটি হলো সমীভবন। সমীভবন কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তনের একটি খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন, সমীভবন। তো এই সমীভবনটা আসলে কিরকম? সমীভবনে আমরা যেটা মূলত দেখতে পাই, এর আগে আমরা যেটা আসলে সমীভবন সম্পর্কে একটু বলা দরকার। এর আগে আমরা স্বরধ্বনি সম্পর্কিত এমন একটি পরিবর্তন দেখেছিলাম। স্বরধ্বনি সম্পর্কিত যে একটি পরিবর্তন দেখেছিলাম আমরা, যে তোমার স্বরসংগতি, তো এরকমই কিন্তু একটি পরিবর্তন হচ্ছে সমীভবন, তবে এটা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত। স্বরসংগতিতে আমরা যেটা দেখেছিলাম যে একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনি কি হয়, প্রভাবিত হয়, সেটাকে আমরা বলেছি স্বরসংগতি। সেটা কিন্তু শব্দের শুরুতে হতে পারে, মধ্যে হতে পারে, তাই না? সেগুলো আমরা দেখেছি এবং 5 ধরনের স্বরসংগতি দেখেছিলাম। তোমার নিশ্চয়ই মনে আছে, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য এবং চলিত বাংলার স্বরসংগতি। সমীভবনও কিন্তু আমাদের এরকম একটি পরিবর্তন, তবে সেটা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তন এবং এখানে দেখা যাবে যে একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন প্রভাবিত হবে। সেটা প্রথমটার প্রভাবে পরেরটা প্রভাবিত হতে পারে, তাহলে আমরা বলবো প্রগত। আবার পরেরটার প্রভাবে যদি প্রথমটা প্রভাবিত হয় তাহলে হবে পরাগত, পেছন থেকে আগত হবে। আর যদি দুইটাকে পরিবর্তন করে দেয় সেটা হবে অনন্য। এই 3টা পরিবর্তন কিন্তু আমাদের যেটা বলেছি স্বরধ্বনি সম্পর্কিত যে পরিবর্তন ছিল, স্বরসংগতি, সেখানেও আছে। তাহলে 3 ধরনের সমীভবন আমাদের আছে, প্রগত, পরাগত এবং অনন্য, এই 3 ধরনের। আমরা উদাহরণের সাহায্যে একটু বিষয়টা প্র্যাকটিস করে নিই। প্রথমে দেখব প্রগত। তাহলে প্রগত সমীভবন কি? আমরা সমীভবন কিন্তু বলেছি যে শব্দের মধ্যে অবস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। তাহলে দুইটা ভিন্ন ব্যঞ্জন ধ্বনি একটি আরেকটির প্রভাবে পরিবর্তিত হবে, তখন আমরা তাকে বলছি সমীভবন উচ্চারণের মধ্যে। তো এই সমীভবন, যেমন তুমি ধরো একটা শব্দ যদি বলো যে পদ্ম, দয় ম দিয়ে কিন্তু ছিল, এখানে যদি আমরা এরকম দয় দ দিই তাহলে এটি কি হলো, ম এর পরিবর্তে একটা দ চলে আসলো, তখন এখানে এই আমরা দেখি যে সমীভবন ঘটলো। এইভাবে এই পরের বর্ণটি পরিবর্তিত হয়েছে এখানে। এখন এই সমীভবন, যাই হোক, কোন বর্ণ পরিবর্তিত সেটা আমরা পরে দেখছি। তাহলে আমরা দেখছি যে এখানে কিন্তু কি হয়েছে, আমাদের ম এর বদলে একটি দ এসেছে। এখন এই সমীভবন আমরা বলছিলাম যে কি হলো, ভিন্ন দুইটি ধ্বনি একটি আরেকটির উপরে প্রভাব বিস্তার করে, তাকে আমরা সমীভবন বলি এবং এই পরিবর্তনটা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তন। এই সমীভবন 3 প্রকার। প্রথমটা হচ্ছে প্রগত। প্রগতটা আমি তোমাদের কিন্তু এর আগে বলেছি, আবার বলি। প্রগতর মধ্যে কি হবে, প্রথম যে আমাদের ব্যঞ্জন ধ্বনি, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি, সেটা অপরিবর্তিত থাকবে আর পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হবে। তাহলে এখানে আমি একটা উদাহরণ দেখি, যেমন পক্ষ। পক্ষ, এটা বানানটা কিন্তু ছিল প কয়ব, কিন্তু সেটা যদি এরকম হয়ে যায় যে পক্ষ, তাহলে আমরা দেখব পক্ষ এরকম যদি হয়, তখন আমরা দেখি যে এখানে আমাদের সমীভবন ঘটলো। এবং যদি আমরা এটাকে একটু ভেঙে দেখাই, তাহলে পক্ষ এরকম ছিল, যেটি পরিবর্তিত হয়ে আমাদের এরকম
কয় কয় হয়ে গেল, তো বয়ের বদলে ক হলো। যেহেতু এটা পরবর্তী ধ্বনিটি পরিবর্তিত হলো, সেহেতু মানে প্রথম ধ্বনি পরিবর্তন হয় নাই, এই জন্য এটার নাম আমরা বলেছি প্রগত। প্রগততে প্রথমটি অপরিবর্তিত থাকবে, পরবর্তী ধ্বনিটি পরিবর্তিত হবে। আর পরাগততে ঠিক তার উল্টো হবে। পরাগততে আমাদের প্রথম ধ্বনিটি পরিবর্তিত হবে, আর দ্বিতীয় পরবর্তী ধ্বনিটি অপরিবর্তিত থাকবে। যেমন আমরা একটি শব্দ যদি দেখি, উৎ যোগ মুখ, এটা হয়ে যাচ্ছে উন্মুখ। উন্মুখ এরকম হচ্ছে। তাহলে এখানে আমাদের প্রথম যে অংশ, সেখানে একটি খণ্ডত্ব ছিল, সেটি এখানে নয়ে পরিণত হয়েছে। এই যে খণ্ডত্বর বদলে একটি ন আসলো এবং সেটি প্রথমে পরিবর্তন হলো, যার জন্য এটাকে আমরা বলছি পরাগত। পেছনের অংশটা পরিবর্তিত হয়নি, প্রথম অংশটা পরিবর্তিত হয়েছে। তো এইভাবে আমরা পরাগতগুলো দেখব। আর আমাদের তিনটি সমীভবনের কথা বলেছি, যেটা অনন্য, সেখানে যেটি হবে প্রথম এবং পরের, অর্থাৎ দুইটাই পরিবর্তিত হবে। অনন্য অনন্য যে সমীভবন, সেখানে কি হবে, দুইটাই কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা একটি উদাহরণের সাহায্যে যদি দেখি, যেমন ধরো একটি শব্দ দেখো, বিদ্যা, এটাকে বলছে বিদ্যা। যদিও এটা একটা আঞ্চলিক উচ্চারণ, আসলে বিদ্যা শব্দটা খুব কম, আমি দক্ষিণ অঞ্চলের উচ্চারণে এরকম শুনেছি যে বিদ্যা এরকম বলছে। তাহলে এখানে আমাদের এটা কিন্তু দুইটি যে বর্ণ ছিল আমাদের, দুইটি কিভাবে পরিবর্তন হলো, এখানে ব, দ এবং জ, এই ছিল আমাদের ব্যঞ্জন ধ্বনি, আর আমাদের পরিবর্তিত মধ্যে ব, জ এবং জ। তাহলে দেখা যাচ্ছে এখানে দ ছিল, সেটা জ হয়েছে, আবার অন্তস্থ জ ছিল, সেটা বর্গীয় জ হয়েছে। মানে দুইটাই কিন্তু পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে। ফলে দুইটি যখন পরিবর্তন হয়, তখন আমরা তাকে বলছি অনন্য সমীভবন। এখন তারপরেও তোমার মনে হতে পারে জ তো জ, দুইটা তো জ আছে, অন্তস্থ জ আর বর্গীয় জ। আসলে কিন্তু অন্তস্থ বর্গীয় জ তো আলাদা বর্ণ। তারপর আমি অন্য আরেকটি উদাহরণ দিয়ে যদি ধরি, যেমন এই যে সত্য, এটা কোনো কোনো অঞ্চলে এই স্বচ্ছ এরকম এরকম উচ্চারণ আমরা লক্ষ্য করি। তখন আমরা দেখি যে এখানে খ, তার সাথে ত এবং তার সাথে জ ফোলা ছিল, যেটি পরিবর্তিত হয়ে দেখব যে আমরা এই দুইটি ধ্বনি পরিবর্তিত হয়েছে। যেখানে আমাদের ছিল ত এবং জ, সেখানে হয়েছে চ এবং চ। তাহলে দুইটি ধ্বনি, এখানে এই দুইটি ধ্বনি কিন্তু পরিবর্তন হয়ে গেল এখানে যদি আমরা দেখি। তো এটাকে আমরা বলছি অনন্য সমীভবন। তাহলে আমরা সমীভবন তিন ধরনের বুঝতে পারলাম। যেখানে আমাদের প্রগত সমীভবন, প্রগত সমীভবনে কি হবে, প্রগত সমীভবনে হবে যে প্রথম ধ্বনিটি অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয় ধ্বনিটি পরিবর্তিত হবে। পরাগততে উল্টোটা, প্রথম ধ্বনিটি পরিবর্তিত হয়ে যাবে, দ্বিতীয় ধ্বনিটি অপরিবর্তিত থাকবে। আর অনন্য সমীভবন যেটা, সেখানে দুইটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, অভিশ্রুতি। সমীভবন আমরা বুঝে গেলাম, এবার আমরা অভিশ্রুতি দেখি। আরো একটি খুব গুরুত্বপূর্ণ আমাদের পরিবর্তন, অভিশ্রুতি। এটা অনেকেই যেন বুঝতে পারে না, আসলে খুব কঠিন কিছু নয়। অভিশ্রুতিতে যেটা বলা হয়েছে যে অপরিহিতিজাত হ্রস্বইকার এবং হ্রস্বউকার পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিশে গেলে বা নিজে নিজে লুপ্ত হলে এর রূপের যে পরিবর্তন ঘটে তাকে অভিশ্রুতি বলে। এই যে অপিনিহিতি হয়ে হ্রস্বইকার বা হ্রস্বউকার আসবে, সেটা কি হবে, সেটা আবার লুপ্ত হয়ে যাবে। আমরা কিন্তু একটা উদাহরণের সাহায্যে এটা বুঝতে পারবো। যেমন ধরো কোরিয়া, স্বরধ্বনির পরিবর্তনে আমরা অপিনিহিতি পড়েছিলাম, যে পরবর্তী হ্রস্বইকার আগে আসলে অপিনিহিতি হয়। আবার শব্দের মধ্যে যদি একটা হ্রস্বইকার বা হ্রস্বউকার যুক্ত হয়, তখনও কিন্তু অপিনিহিতি হয়, যুক্ত বর্ণের মাঝখানে যদি যুক্ত হয়। সেটা গত ক্লাসে বলা হয়েছিল। এখানে বলেছে অপিনিহিতিজাত যে হ্রস্বইকার, তার মানে পরবর্তী হ্রস্বইকারটা আগে আসবে। এখানে আমরা যদি বর্ণগুলো দেখি, ক এর সাথে আছে র, এখানে আবার ক এর সাথে কিন্তু স্বরবর্ণ আছে, যেহেতু আমাদের স্বরধ্বনিটিও দেখাতে হবে, এখানে অপিনিহিতির বিষয়টাও দেখাতে হবে। তাহলে র এর সাথে ছিল আমাদের হ্রস্বই,
আর অন্ত্যেষ্টির সাথে ছিল আমাদের স্বরেয়া। তাহলে দেখা যায় প্রত্যেকটি ব্যঞ্জনের সাথে কিন্তু একটি করে স্বরবর্ণ ছিল। এখন এই যে র এবং রস্বই, রস্বইটা কিন্তু র এর পরে আছে। তখন এই কোরিয়ার জায়গায় আমরা যদি বলি কৈরিয়া, তাহলে এখানে একটা অতিরিক্ত রস্বইকার আমরা পাচ্ছি। ফলে এখানে অপিনীতি ঘটছে শব্দের মাঝখানে। যে রস্বইকারটা আসলে পরে ছিল সেটাকে যদি আমরা আগে ধরি এখানে, তো একটি রস্বইকার আমরা পাচ্ছি। এবং এই অপিনীতি হয়ে সেটা কি হবে, ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এটা কিন্তু একটি আঞ্চলিক রূপে চলে যায় অভিশ্রুতি হওয়ার আগে। তাহলে কোরিয়া থেকে কৈরিয়া, তারপরে কৈরা। এই কৈরা শব্দটা তো প্রচুর শোনা যায় আমাদের ভাষায়, যে আমি এই কাজটা করে আসলাম, এবং এটাই চলিত বাংলায় এসে হয়ে যায় করে। তাহলে যখন কোরিয়া থেকে এইভাবে অপিনীতি হয়ে চলিত বাংলায় গিয়ে সেটা মানে আঞ্চলিক বাংলায় গিয়ে সেটা চলিত বাংলার মধ্যে চলে আসে, এই রূপটাকে আমরা বলি অভিশ্রুতি। তাহলে দেখা যাচ্ছে যে মানে মূলত সেটা কিন্তু কি হবে, সাধু ভাষা শব্দটি শেষে গিয়ে চলিত ভাষার শব্দে রূপান্তরিত হবে, এবং অপিনীতি থেকে শুরু হলেও এর সমাপ্তি হবে চলিত বাংলায় গিয়ে। যেমন শুনিয়া, দেখা যাচ্ছে একটা সাধু ভাষার শব্দ, আসলে খেয়াল করলে দেখা যায় যে অভিশ্রুতিগুলো সাধু ভাষার শব্দ থেকে সেটা অপিনীতি হয়, অপিনীতি হওয়ার পরে সেটা আঞ্চলিক উচ্চারণে যায়, এবং তারপরে সেটা আধুনিক চলিত ভাষায় আসে। যদি এই জায়গাটা আমরা খেয়াল করতে পারি, তো অভিশ্রুতিটা আমরা ভালো খেয়াল করতে পারবো। এই যে শুনিয়া, এটা তোমার অপিনীতি হয়ে যায় শুইনিয়া, তারপরে সেটা আঞ্চলিক একটি উচ্চারণে আসে শুইনা, এবং সবশেষে সেটা উৎকৃষ্ট চলিত বাংলায় আসে শুনে। এই রূপটাকে আমরা বলছি অভিশ্রুতি। এই যে পরিবর্তনটা, অভিশ্রুতি গিয়ে শেষ পর্যন্ত সেটা চলিত বাংলায় গিয়ে রূপান্তরিত হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ আমি এটা যেহেতু অনেকে বুঝতে সমস্যা হয়, এই জন্য 3টি উদাহরণ আমি দিয়েছি যাতে আমাদের সমস্যা না থাকে। আর সবশেষে আমাদের যেটা আছে সেটা হলো অশ্রুতি এবং বশ্রুতি। শ্রুতি শব্দটার অর্থ হচ্ছে শোনা। তাহলে অশ্রুতিতে কি হবে, অ শোনা যাবে, আর বশ্রুতিতে ব শোনা যাবে। মানে মূল শব্দের মধ্যে কোনো অ ছিল না, কিন্তু পরিবর্তিত শব্দে যদি একটি অ আসে তখন আমরা তাকে বলবো অশ্রুতি। ঠিক তেমনি মূল শব্দে ব ছিল না, পরিবর্তিত হয়ে যদি কোনো ব আসে তখন আমরা তাকে বলবো বশ্রুতি। তো এই অশ্রুতি বশ্রুতি কেন ঘটে, এখানে যে বিষয়টি বলা হয়েছে, পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকবে, এবং এই স্বরধ্বনি দুটো আবার কিন্তু পাশাপাশি থাকবে, কিন্তু তারা দ্বিস্বর বা যৌগিক স্বর হবে না, অর্থাৎ তারা কিন্তু যুক্ত উচ্চারণ হবে না। তো যেহেতু যুক্ত উচ্চারণ না, কিন্তু আবার পাশাপাশি স্বরধ্বনি, তখন উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে এই অশ্রুতি ঘটে। আমরা কিন্তু দেখবো যে পাশাপাশি দুটি স্বরবর্ণ আসলে সাধারণত আমরা সেটাকে বলি যৌগিক স্বর। যৌগিক স্বর নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, তারপরে আমি তোমাদের একটি কথা বলি, কারণ অনেকে হয়তো ভুলেও গেছে। এই যে যৌগিক স্বরে বা একটু প্রাসঙ্গিক আলোচনা করলে সুবিধা হবে। এখানে আমরা দেখি যে ভ, স্বরেয়া, রস্বই, এই যে পরপর পাশাপাশি দুটি স্বরবর্ণ যদি আসে কোনো শব্দে, আমরা সাধারণত দেখি আমাদের যে শব্দের গঠনগুলো আছে, যে কোনো শব্দেই একটি ব্যঞ্জন একটি স্বর, একটি ব্যঞ্জন একটি স্বর, এইভাবে আসতে থাকে। কিন্তু কখনো যদি দুইটি স্বর এরকম পাশাপাশি আসে এবং যদি তারা একত্রে উচ্চারিত হয়, তখন আমরা তাকে বলি যৌগিক স্বর। যেমন এখানে এই ভাই শব্দে এই আই একটি যৌগিক স্বর আছে, দুইটি স্বরবর্ণ একসাথে উচ্চারিত হয়েছে। কিন্তু অশ্রুতি বশ্রুতিতে বলা হয়েছে দুইটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে, কিন্তু তারা এরকম একসাথে উচ্চারণ হবে না। একসাথে কেমন, এই যে ভাই, ভাইয়ের মধ্যে আইকে তুমি আলাদা উচ্চারণ করতে পারবে না, কিন্তু এখানে বলছে যে আলাদা উচ্চারণ হবে, স্বরধ্বনি দুটি যুক্ত হবে না। খুব কম ক্ষেত্রে এরকম হয় যে দুইটি স্বরবর্ণ বা স্বরধ্বনি পাশাপাশি আছে, কিন্তু তারা আবার একসাথে যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে না। তখন এই শব্দ দুইটাকে উচ্চারণের সুবিধার জন্য একটা অশ্রুতি ঘটে। যেমন এই যে মা আর হচ্ছে আমার, তা মা শব্দটির মধ্যে কি আছে, ম প্লাস স্বরে আছে, আর তার সাথে আমার শব্দটির মধ্যে আমরা দেখছি শুরুতে
স্বরে আছে। তাহলে এই যে দুইটি স্বরবর্ণ পাশাপাশি আছে, কিন্তু এই দুইটি স্বরবর্ণ আবার যৌগিক স্বর না, তখন এই মা আমার, হ্যাঁ, মা আমার উচ্চারণ করতে গেলে আমরা কিন্তু দেখি কি উচ্চারণ করে ফেলি, অনেকে মায় আমার, মায় আমার উচ্চারণ করে ফেলি। তো এখানে একটি আমরা অশ্রুতি ঘটছে, স্বরে যেটা অন্তস্থ আকারে উচ্চারিত হয়েছে। আমরা দেখি হ্যাঁ একজনের মা মৃত্যুবরণ করেছেন, তখন কিন্তু তিনি বিলাপ করে কাঁদছেন যে মায় আমার, মায় আমার আমারে ছেড়া চলে গেল, মায় আমার, তাই না? উচ্চারণটা কিন্তু খেয়াল করো, মায় আমার, এই উচ্চারণটা আসে। তাহলে যেহেতু দুইটি স্বরবর্ণ পাশাপাশি আছে এবং তারা যৌগিক স্বর নয়, তখন উচ্চারণের জন্য এরকম অশ্রুতি আমাদের ঘটে। তো এই ছিল আসলে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত পরিবর্তনগুলো। আমি মূল পরিবর্তনগুলো দেখানোর চেষ্টা করলাম এবং আশা করছি খুব কঠিন লাগেনি তোমাদের কাছে। যদিও আসলে ধ্বনির পরিবর্তন এটা আমাদের কি বলা যায় যে ভাষার পরিবর্তনের একটা প্রক্রিয়া এবং সমাজে প্রচুর দেখা যায়। মানুষের উচ্চারণের ফলে, ভাষার ব্যবহারের ফলে ধ্বনির পরিবর্তনগুলো ঘটে। তো আশা করি আজকের ক্লাসে আমরা ধ্বনির পরিবর্তন সম্পর্কে বুঝতে পারলাম। তো আমাদের ধ্বনি পরিবর্তন যদি আমরা বুঝে থাকি, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে ব্যাকরণগত বিষয়গুলো, তো একটু যদি লিখেও নাও, পাশাপাশি একটা সাদা খাতা নিয়ে বসে একটু লিখে লিখে তুমি বোঝার চেষ্টা করলে তাহলে দেখবো অনেক বেশি সহজ হয়ে আসে এবং আমরা অনেক সহজে বোঝার চেষ্টা করছি। আরেকটি জিনিস আমরা যেটা করেছি আজকের ক্লাসে সেটা হলো এই তোমার ব্যঞ্জন ধ্বনির তো অনেকগুলো পরিবর্তন, সেখানে মূল পরিবর্তনগুলোকে আমরা যেমন আলোচনা করেছি এবং যেগুলো মিল আছে বা সিমিলারিটি সেগুলোকে কিন্তু আমরা পাশাপাশি রেখেছি। দেখো ওই যে ব্যঞ্জন চ্যুতি, তার সাথেই আমরা অন্তর্হুতি পাশাপাশি করলাম। তো এই দুটো যদি অনেক আগে পরে আলোচনা করতাম তাহলে বুঝতে একটু হয়তো ঝামেলা হতো। পাশাপাশি করলে কি হয় যে দুইটার পরিবর্তনটা দেখা যায়, যে ব্যঞ্জন চ্যুতিতে কি হচ্ছে, একটা ব্যঞ্জন লুপ্ত হয়ে যাচ্ছে, আর তোমার যেটা ব্যঞ্জন দ্বীপ্ত আবার সেখানে আবার কি হচ্ছে, একটি ব্যঞ্জন বর্ণ দ্বীপ্ত হয়ে যাচ্ছে। তো এই মিলগুলো আমি পাশাপাশি রাখার চেষ্টা করেছি। অন্তর্হুতিতে কি হচ্ছে, একটি ব্যঞ্জন লুপ্ত হচ্ছে, ব্যঞ্জন চ্যুতিতেও ব্যঞ্জন লুপ্ত হচ্ছে, কিন্তু অন্তর্হুতিতে যেটি আছে সেটি হলো যে কোনো একটি ব্যঞ্জন লুপ্ত হবে। আবার ব্যঞ্জন চ্যুতিতে যেটি হচ্ছে সেটি হচ্ছে কি তোমার সমবর্ণ থেকে একটি বাদ গেছে। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখেছি, বিষমী ভবনে আমরা এরকম দেখেছি, তাই না? তো আমরা এই এই যে পাশাপাশি পরিবর্তনগুলো রেখেছি আমি, এটা তোমাদের বোঝার সুবিধার্থে রেখেছি এবং আশা করছি এগুলো তোমাদের এই ধ্বনির পরিবর্তনের প্রক্রিয়াগুলো বুঝতে সহযোগিতা হবে। তো আগামী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।